আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। আবার আসিব ফিরে, আমার কথা আমি রেখেছি। আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজুল ভাই বসা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজিজুল ভাই মনে হচ্ছে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। শহরের মধ্যে তো বাস করে ধরে এই বেঙ্গল টাইগার। শহরের শান্তি একটাই, তো যে আপনার কোনো জোন নাই, ঝামেলা নাই, ক্যাসাল নাই। আজিজুল ভাই আপনার নতুন বাড়িতে যাবেন কবে একটু বলেন তো? যাও ওখানে যাওয়া আমার হবে কিনা ঠিক নাই, কিন্তু আমাকে ওখানে গেলে তারা এগুলা তার পাবো না। মানুষের প্রতি যে ভালোবাসা, যে ভালো লাগা, সেটি কিন্তু আজিজুল ভাই মিস করবে। সে কারণে আজিজুল ভাই চাচ্ছে যে এখানেই থেকে যেতে। একটা তুমি তো লস করে দিলা। একটা ঝোরে। সালাম আলাইকুম। এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? তুমি কে? লাকি? বন্ধুরা সকাল থেকেই কুমসুম লাকি সবাই কল দিচ্ছিল যে আমরা ঠিকঠাক ভাবে আসছি কিনা। তার নাতনিকে কোলে নিয়ে নিছে। মনে হচ্ছে যে শৈশবে ফিরে গেছি, যে ছোটবেলায় কিন্তু আমি অনেক আম কুড়াতাম এইভাবে। আমাদের ওই খালে ওই খানপুরের ভিতরে খালি ধরেন স্কুল থেকে আমার এই পশ্চিমে এইটুকু হয়নি। আচ্ছা, তারপর পূর্ব লাইন যা আছে সব গলা ভেসে গেছিল। সালামু আলাইকুম, আমি মাহিন আপনাদের স্বাগত জানাচ্ছি বড়কুটির ঘাট থেকে। প্রায় 15 মাস পর সেই বড়কুটির ঘাট, যেখান থেকে চরখানপুর যেতাম। তো আজকে আমার পাশে কে দাঁড়ানো আছে আপনারা দেখলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন আমার পাশে সেই আজিজুল ভাই। দীর্ঘ 15 মাস পর আজিজুল ভাইয়ের সাথে দেখা হলো সেই বড়কুটির ঘাটে এসে। আজিজুল ভাই কেমন লাগতেছে? এতদিন পর দেখা হইলো। কতদিন ভালো পর লাগে দেখা না? হইছে? মোটামুটি ধরেন 1.5 বছর। তখন আমি যখন আপনি ফোন দেন তখন আমি কিন্তু মেলাদুর খিদিরপুরের ভিতরে। এই খিদিরপুর। তখন আমি কল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেটাই তো মাহিনের নাম্বার। হ্যাঁ হ্যাঁ, নাম্বার তো সেভই তো আছে, এখনো নাম্বার সেভ আছে। তো আসলে দূরত্ব যতই থাকুক সম্পর্ক কিন্তু থেকেই যায়। তো এটি হচ্ছে তার বড় প্রমাণ। তো এখন হচ্ছে আজিজুল ভাইকে নিয়ে আমরা যাব সাহেব বাজার। আমরা কিছু কেনাকাটা করব, তারপরে আমরা রওনা দিব সেই চরখানপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সেই সবার পরিচিত বড়কুটির ঘাট, আর আমার সাথে রয়েছে আজিজুল ভাই। আমরা কিন্তু এখন যাচ্ছি চরখানপুরের দিকে। বর্ষার সময় কিন্তু এই জায়গা দিয়েই কিন্তু ট্রলারে করে যেতে হয়। এখন আমরা যেই জায়গাটি দিয়ে হাঁটতেছি এই জায়গা দিয়ে পানি ভরা থাকে, ঠিক না আজিজুল ভাই? জি, এই জায়গা পানি পুরো গোটাটা আর কিন্তু সুদ যায়, লোকা যায় এখান দিয়ে। তো এখন যেহেতু শুকনো মৌসুম, আমরা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি। দেখেন, তোর খানার এখানে আর একটা আছে, লালনের আছে। তবে একটা জিনিস দেখলাম যে এখান থেকে এই যে নৌকা ছেড়ে দিয়েছি আমি। ঘাটে যাওয়ার জন্য পার পার্সন 10 টাকা করে নেয়। এই ঘাটের জন্য, যেখানে একটা ছোট সাঁকোর মতো দেওয়া আছে এটা পার হওয়ার জন্য। সামনে দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদী। বন্ধুরা এখন বসে আছি খেয়াঘাটে। সামনে দেখতে পাচ্ছেন নৌকা। আসলে কোনো দিকে যাওয়ার আগের মুহূর্তের যে অপেক্ষাটা, সেটাই কিন্তু সব থেকে আনন্দের এবং মজার। আমি বসে আছি নৌকার অপেক্ষায়, আজিজুল ভাই আমার সাথে বসা আছে। নৌকা আসলেই আমরা চরখানপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর আমি এখন যেখানে বসা আছি, বর্ষার সময় কিন্তু এখানে এত পরিমাণ পানি আর ঢেউ থাকে আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো বা আগের যে ফুটেজগুলো আছে সেই ফুটেজ দেখে হয়তো বুঝতে পারতেছেন। আজিজুল ভাই এবার তো অনেক বন্যা হয়েছে না? হ্যাঁ, বন্যা এবার হয়েছে। মানে ছিল এখান থেকে চক ছিল, ওই পর্যন্ত ছিল, এটা মানে গোটা ভাঙনে ভেঙে গেছে। মানে এই পারে ক্ষতি বেশি হয়েছে, ও আমাদের দেখায় না কে? কারণ আমি তো দেখলাম যে ভিডিওতে আপনাদের বাড়িঘর সব ডুবে গেছিল। না, আমার কারণে পানি খানি। মানে আপনাদের ওখানে ওঠেন কোন সাইডে উঠছিল এটা? উঠে চলো পূব সাইডে, পূর্ব সাইডে। বুঝি না। ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করতেছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ইনবক্সে অনেক কথাই বলেছেন যে ভিডিও দিতেছি না কেন। তো একটু ঝামেলা, সেই কারণে ভিডিও দিতে পারি নাই অনেকদিন। ইনশাল্লাহ আবার শুরু করতেছি। আপনাদের সামনে তুলে ধরবো গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, গ্রাম বাংলার সংস্কৃতি এবং সব কিছু অনেক সুন্দরভাবে। মানে আমি অপেক্ষায় ছিলাম যে কখন এই ঘাটে আসবো, এই ঘাট থেকে চরখানপুরে যাব, আজিজুল ভাই সাথে থাকবে, চরের মানুষের সাথে কথা বলবো, সবকিছু। মানে রাস্তা নাই, ঘাট নাই, মানে আপনার যাতায়াতের মানে কোনো সমস্যা। আবার তার মধ্যে ধরেন ভাঙনে ভাঙিয়ে যায়, এই কারণে। না তো যেরকম আমাদের এখানে 3 তলা বিল্ডিং, ক্লিনিক, হাবিজাবি সবই তো হয়েছিল। আচ্ছা, মানে যখন এই আপনার এই বন্যাতে যখন আপনার ভাঙনে ভাঙিয়ে গেল, তখন থেকে ধরেন যে আর সব কিছু বন্ধ হয়ে গেল। বন্ধুরা আমার পিছনে যদি রাজশাহী শহর দেখেন, আপনি দেখবেন যে অনেক চাকচম্য, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক আধুনিক শহরে পরিণত হয়েছে রাজশাহী শহর। কিন্তু রাজশাহীর পাশেই কিন্তু চরখানপুর, বেশি দূরে না। তো এর কারণ কি সেটা আপনাদেরকে দেখাবো। আমার সামনে যে পদ্মা নদীটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রাজশাহী শহর থেকে সেই চরখানপুরকে বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ বিশাল একটি পদ্মার চর,
পাড়ি দিয়ে, পদ্মা নদী পাড়ি দিয়ে কিন্তু সেই চরখানপুরে যেতে হয়। আজল ভাই, কোন কোন চরে বন্যা হয়েছিল একটু বলেন তো? এই মানে এই আমাদের ওই খালে, ওই খানপুরের ভিতরে খালি ধরেন স্কুল থেকে আমার এই পশ্চিমে এইটুকু হয়নি। আচ্ছা, তারপর যে পূর্ব লাইন যা আছে সব গলা ভেসে গেছিল, সব ভেসে গেছিল, সব ডুবে গেছিল। আপনার মিডিল চর আপনার ক্রিকেট পানি, আচ্ছা আচ্ছা, এক বক করে পানি। এই নেমে নেমে পানিতে নেমে নেমে ভিডিও করেছি সব। মানে এমন কি যে ঘরের ভিতরে মাটি একটু এখন ছিল না, আপনার সুতে সব কাটিয়ে চলে গেছিল। এরকম কতদিন ছিল? এই মোটামুটি আপনার 20 থেকে 25 দিন ছিল। 25 দিনের মতো এরকমই ছিল? ছিল না না না, সাপে কামড় দেয়নি, কিন্তু আমাদের এখানে দুজনকে কামড়াইছিল, দুজনে বেঁচে গেছে। আচ্ছা। রাসেল ভাই বারে, রাসেল ভাইপার কামড়ও বেঁচে গেছে? জি, মানে একজন আর সাপকে ধরে লিয়েছিল হাতের হাত ধরে, সাপ সহকারে মেডিকেলে গেছে, সাপ সহ? সাপ সহ। আচ্ছা। আর একজন ওই রাতে আপনার ওই গরুর কাছে যাচ্ছিল, যাইতে লেগে আপনার কামড় দিয়েছে। আর আমি কিন্তু এখান থেকে আপনি লোককে থুয়ে যাচ্ছি, যে রাত 8টার সময় দেখেছি কাছে পড়ে চিল্লাছে। হ্যাঁ, সাপের কামড়ে? হ্যাঁ, মানে জ্বলন উঠে যেত, তখন আমাকে লাইট ঢোকাচ্ছে, আমি যাই দেখি যে এই ব্যাপার। তো দেখছি রাসেল ভাইবার বেশি মনে হয় না, বাচ্চা সাপে কামড়াচ্ছে, মানে কামড়ে মানে আপনার এই বাচ্চারা যেরকম কোচে পুড়ে পড়েছে। আচ্ছা। তো আমি দেখলাম রাসেল ভাইবার ওকে মানে নৌকাইকে তুলে নিয়ে আবার দৌড় মেডিকেলে। আবার মেডিকেল? হ্যাঁ, এবার কী সাপে কামড়াচ্ছে আমাকে শুধালো ডাক্তারে, যে ভাই কী সাপ? তা মনে ভাই রাসেল ভাইবার, বাচ্চা সাপ রাসেল ভাইবারে কামড়াচ্ছে। অমনি হাতে হাতে ভ্যাকসিনে ও বেঁচে গেল। আচ্ছা, সাথে সাথে ভ্যাকসিন দিয়েছে? হ্যাঁ, মানে সাপ না চিনতে পারলে তো সমস্যা, ভ্যাকসিন সমস্যা। তো আমি সাপটা চিনে নিলে হয়তো আমি বুঝলাতে ছেলে দুটো বেঁচে গেল। তোমাদের নাম কি একটু বলো তো? আমার নাম অপূর্ব। আমার নাম হামিম। আচ্ছা, তোমরা কোথায় যেতে চাইতেছো এখন? আমরা চরখানপুর। চরখানপুরে যাবা? তোমরা আজিজুল ভাইকে কিভাবে চিনো? সুমন ভাইয়ের ভিডিও দেখেছি। আচ্ছা, সুমন ভাইয়ের ভিডিও থেকে চিনছো না? এখন তোমাদের সম্পর্ক কি দুজনের? আমরা বন্ধু। আচ্ছা, দুই বন্ধু একসাথে তোমরা চরখানপুরে যাবা ঘুরতে, না? এখন কি যাইতে পারবা? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, চলো তাহলে যাই একসাথে। বন্ধুরা, এখন ঘাটে চলে আসলাম। প্রায় অনেক দিন পর যাচ্ছি চরখানপুরে। যাওয়ার যে অনুভূতি সেটা অন্যরকম, সেটা বাসায় আসলে বলে প্রকাশ করা যাবে না। এই সেই নৌকা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন আজিজুল ভাই, সালমান সজীব, বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওরা দুই বন্ধু। শৈশবে আসলে এরকম অনেক বন্ধুই ছিল, একসাথে অনেক দূরে দূরে ঘুরে বেরিয়েছেন। তো তাদেরকে, তারা ছোট বাচ্চা এবং ছাত্র, এর জন্য তাদেরকে নিতেছে না, যেহেতু সামনে নদী, কোনো একটা সমস্যা হতে পারে, সে কারণে তাদেরকে নেওয়া হলো না। যদিও মন খারাপ হচ্ছে আমারও, তাদেরও, কিছু করার নাই, যেতে হবে। নৌকা ভ্রমণের এই মুহূর্তটা সত্যিই দারুণ। ঘাটের দিকে হাঁটা আর চরের মানুষের সাথে গল্প করতে করতে নৌকায় ওঠার মধ্যে এক ধরনের আদিম ও শান্তিময় অনুভূতি থাকে। সামনে রয়েছি আর আমার সাথে আছে আজিজুল ভাই। অনেকদিন পর পদ্মা নদী পাড়ি দিয়ে যাচ্ছি সেই চরখানপুরে, কারণ আমি দীর্ঘ 15 মাস পর কিন্তু চরখানপুরে যাচ্ছি। আগে যখন বাংলাদেশে ছিলাম তখন যখন মন চেত তখনই যেতে পারতাম, আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে পারতাম, কুলসুম, ভাবি, সবার সাথে দেখা হতো। কিন্তু এখন যে যাওয়ার অনুভূতিটা সেটা আসলে অন্যরকম। যেহেতু এখন পানি কম, তাই আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু পাড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে আসলাম চরখানপুর ঘাটে। আমরা অল্প কিছু চরবাসীর সাথে কিন্তু রওনা হয়েছিলাম। যেহেতু শুকনো মৌসুম, রাস্তা অল্প ছিল, খুব কম সময়ের মধ্যে চলে আসলাম। এখন এখান থেকে আমাদের হাইটে যেতে হবে বা বাইকে যেতে হবে। তো চলেন বন্ধুরা, আসলে চরখানপুর কেন আসি? আসলে গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটি দেখার জন্য আসলে আমি আসি। অন্যরা কী কারণে আসে আমি জানি না। দেখতে পাচ্ছেন দুটি মহিষ পানিতে ডুবে আছে, আর পাশেই দেখতে পাচ্ছেন খেয়া নৌকা নোঙর ফেলে আছে, আর আরেকটু পাশে দেখতে পাচ্ছেন একটি মহিষের গাড়ি। আসলে এটি হচ্ছে গ্রাম বাংলার ইতিহাসের সৌন্দর্য এবং ঐতিহ্য, যেটি আসলে চরখানপুর আসলেই দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মহিষের গাড়ি। তো কিছুক্ষণ পরেই মহিষ নিয়ে রওনা দিবে সেই চরের উদ্দেশ্যে। কি কথা? হ্যাঁ, বন্ধুরা, চরে আসার এটাই হচ্ছে অন্যরকম একটা মজা, যার কারণ একটু একটু কাদামাটি থাকে, সে কারণে জুতা হাতে নিয়ে হাঁটতে হয়। এটাও কিন্তু অন্যরকম একটা অনুভূতি। ভাই সেই ফিল না ভাই? সালমান সজীব, কেমন লাগতেছে অনেকদিন পর? না ভাই, বিশ্বাস করো কি জানি না, আমি তো
সৌদি আরব 3 বছর ছিলাম, সত্য কথা যেটা। তুমি ভাই আগে ফোনটা বন্ধ করো। সৌদি আরবে 3 বছর ছিলাম, 3 বছর পর আবার দেশে আসছি। আর তোমার সাথে আমার লাস্ট ট্যুর ছিল কই দিতে পারা, বিছানাকান্দি, সিলেট। দীর্ঘ 4 বছর পর মাহিন আমি আবার সেই আগের ভিডিও করা শুরু করে দিলাম, মানে ব্লগিং করা শুরু করে দিলাম। তা আশা করি মাহিন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজিজুল ভাই মনে হচ্ছে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো চরখানপুরে যাওয়ার জন্য কিন্তু একটু কষ্ট পরিশ্রম করতে হয়। তার কারণ হলো দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হয়, আবার কখনো কখনো মোটরসাইকেলের করেও যাওয়া যায়। তো আজিজুল ভাই আর আমরা কিন্তু একসাথে যাচ্ছি, দেখেন। মাহিন, আমার একটা জিনিস মনে পড়ছে ভাই, কইতে পারবা? কোনটা? আমি সৌদি আরবে যে মরুভূমিতে কাজ করতাম, সেই মরুভূমিতে চলে আইসি এখন, বুঝছো? এই মরুভূমিতে উঠ চলেতাম না, সেই উঠ মনে করেন না ছেড়ে দিলে আমার সৌদি আরব হয়ে যাবে। এটাই চরখানপুর এখন সৌদি আরবের মরুভূমি। কয়েকটা ওট ছেড়ে দিলে হয়ে যায়। হ্যাঁ ভাই, পুরাই। আমার এই কথা বলো, তোমার মাহিন কাকার সাথে কথা বলো, তোমার মাহিন কাকার সাথে কথা বলো। কে ফোন দিছে? আমার কুলছো লাখি। সালাম আলাইকুম। এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? তুমি কে, লাকি? বন্ধুরা সকাল থেকেই কুমসুম, লাকি সবাই কল দিচ্ছিল যে আমরা ঠিকঠাকভাবে আসছি কিনা বা পৌঁছে দিচ্ছি কিনা। তো আসতেছি, কিছুক্ষণের মধ্যে এসে পড়বো। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে আসলে আন্তরিকতা এবং আতিথেয়তা, যার কারণে চরখানপুর বারবার আসতে হয়। আজিজুল ভাইয়ের মেয়ে কুলসুম এবং লাকি একটু আগে কল দিল, আপনারা শুনতে পেলেন যে অনেকদিন পর আসছি, আজিজুল ভাই আমাদেরকে নিতে আসছে। ঠিকঠাকভাবে আমরা আসতেছি কিনা তো তারই খবর নিচ্ছিল। খালি ইট খুললে যে খালি রাস্তার যোগাযোগ থাকতো না, এই বালু কিনাই লাগবে না, খালি অনারগুলি যে তৈরি করে ফেলা সব বিল্ডিং। হ্যাঁ কিন্তু থাকবে না, যে ভাঙনে ভেঙে যাবে। যে বন্ধুরা, আমরা যদি শহরে বা অন্য কোথাও যদি বালু কিনতে হয়, 1 বস্তা বালু কিনতেও কিন্তু টাকা দিতে হয়। আর এখানে দেখেন সব ফ্রি, সব ফ্রি ব্লাশ, মানে যখন খুশি তখন নিতে পারে। আসলে বালু নিয়ে প্রকৃতি বিল্ডিং বানাইতেছে। চরবাসীকে প্রকৃতি যেমন তাদের কাছ থেকে কেড়ে নেয়, আবার তাদেরকে কিন্তু তার দ্বিগুণ দেয়, কোনো না কোনোভাবে নেয় আবার দেয়। তো এটাই হচ্ছে চরের জীবন। খুব না বাল ছাড়া কি দেখবা? কি হয়েছে দেখেন, দেখেন আজিল ভাই দেখেন। বন্ধুরা এখন ওপারে নিয়ে এসে যাও, আমার এখন হাত পা আমার ধোয়া নাই, বুঝতে পারো? একজন ওপারে নিয়ে এসে যাও, আর যদি বাড়িতে আসে তাহলে আমার কাছে নিয়ে যাবো, আমি দেখবো না। আজিল ভাই এটা আপনাকে দেখার কথা বললো কেন, বলেন তো ঘটনাটা কি? ওই বাচ্চা কাচ্চা ছেলে পেলে যদি কোনো অন্য ব্যাপার হয়, মানে কোনো জিন টিন হাবি জাবির কারখানাতে, হ্যাঁ এগুলো একটু মানে দেখাশোনা করি। ও যাই, ও, বলি না ভাই, আমি আচ্ছা মানে কোনো রকম টুকু মনে ধরেন না। বন্ধুরা দীর্ঘ অনেক দিন পর সেই চরখানপুর আবার পানিতে নামলাম। এই যে হাঁটু কেমন জানি বলে, ধরো। একটু উঠলো না প্যান্ডা। হ্যাঁ সমস্যা নেই, বিযোগ। বন্ধুরা আজিজুল ভাই সহ আমরা হাঁটু সমান পানি পার হচ্ছি নদী দিয়ে। তো এই মুহূর্তে আমার একটি কবিতার কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাস তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, 2 তার উঁচু তার ডালু তার পারি। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এখন সেই হাঁটু জল পাড়ি দিচ্ছি, সামনে আজিজুল ভাই। তো এখান দিয়ে চরের অনেক মানুষজন পাড়ি দিয়ে গেল, তো আমরা কিন্তু যাচ্ছি। তো এটাই আসলে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে অনেক সুন্দরভাবে জড়িয়ে আছে। চরখানপুরে আসলেই শুধু এরকম দৃশ্য আপনি দেখতে পারবেন, এছাড়া আর কোথাও আছে কিনা আমি জানি না। দেখেন আমরা জুতা খুলে হাতে নিয়ে নিলাম আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, গরু বইস আজিজুল ভাই। গরু উঠে পাবে না। হ্যাঁ যাইতেছে, এটাকে সটল। হ্যাঁ রে, বোরটা তো ঢুকে যাবো। আসতে যাবো, সবসময় দেরি হয়। যাই লোক পারি গেল, জলদি আয়।
পড়ে গেছো? বন্ধুরা রাস্তা যতটা এটাতে একজনা চড়ুক, সিঙ্গেল চড়ুক, ততটাই কঠিন। সিঙ্গেল চড়াই ভালো এটাতে। কোনটাতে? এটাতে এটাতে? তাহলে ওটাতে আমরা ডাবল উঠি। বন্ধুরা আমরা এখন আছি চরের কারণ নাই মাঝখানে। সৌরভ দিয়ে চলেন নাকি? আজিজুল ভাইয়ের জমি যেখানে, আজিজুল ভাই যেখানে মুসুর চাষ করে, কালাই চাষ করে, তো সেই বল, জমিতে তাহলে আমি এখন ওই আমি চারটা গুলো হাঁটতেছি। রাখছি। এই যে দেখতে পাচ্ছেন আজিজুল ভাই হাঁটতেছে। এর কারণ হচ্ছে আমরা আজকে দেখবো যে আজিজুল ভাই চরে কি কি চাষ করছে। এর আগে তো আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে আজিজুল ভাই মুসুরের চাষ করছিল। তো এবার কোনটা? এখান থেকে এইটা এই সুদা করে এই গাছ সুদা করে এমনি বাইরে আবার ওই কটে ওই বড় গাছটা পর্যন্ত এই লাইন মানে এগুলো যা আছে সব আপনার জমি? এগুলা যাচ্ছি মানে আমার আছে মোটামুটি 11 বিঘা, আর বাদ বাকি আছে নানা সম্পত্তি। আচ্ছা, তার মানে এগুলোর কি কোনো কাগজপত্র হয় না? হ্যাঁ, কাগজপত্র আছে। কাগজ সহ জি আপনার? জি জি, কাগজ আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজিজুল ভাইয়ের এবং আজিজুল ভাইয়ের নানার এই যে খালি মাঠ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব আজিজুল ভাইয়ের মালিকানায় আছে এখন বর্তমানে। আজিজুল ভাই মুসুর চাষ করে। আজিজুল ভাই কি চাষ করছিলেন কতদিন আগে? মসুর করেছিল, আর বর্ষার মধ্যে করেছিল কালাই, তো এতখানি কালাই হয়ে চলো ভাই, সব ডিবে গেছিল। বর্ষার সময় কালাই সব ডুবে গেছে? জি, তারপরে আমি মসুর করলি। মুসুর কি উঠাইছেন? হ্যাঁ, মসুর কিনলিছি। মসুর মানে এবারে মসুর হয়নি, মানে খুব একটা হয়নি, এই হালকা হয়ে চলো, আচ্ছা, হালকা পাতলা হয়েছে। মানে আকাশের বৃষ্টি নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চরে এবার প্রচুর ধানের চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আসার কালে না মোষ দিব, খালি দেখেন মোষের পাল। ঠিক আছে। তো আস্তে আস্তে এই বালুময় চরে একসময় ফসল হতো না, তো এখন দেখলাম যে ভালোই ধানের চাষ হচ্ছে সেচ দিয়ে। তো এটা দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা আমরা চলে আসলাম চরখানপুরের খুব কাছাকাছি, দেখতে পাচ্ছি। তো এই সেই বাঁশের সাঁকো যেটা দিয়ে আমরা বাইকে করে পাড়ি দিচ্ছি। ওর সাথে আছে দুজন ভাই সহ আমরা নেমে যেতে হবে। তো আসলে অনেক দূর রাস্তা আমরা আসছি, কিন্তু আর আসা সম্ভব না, নেমে গেলাম। বন্ধুরা দেখছেন চরের বাচ্চারা টায়ার চালিয়ে যাচ্ছে। আমার ভাই রে, শৈশবে অনেকে হয়তো এরকম গ্রামের মেঠো পথে বন্ধুদের সাথে একসাথে হয়ে টায়ার চালিয়েছেন। আজুর ভাই এটা কে? রাতি আপনার নাতি? আবু সাইদ। এই কি অবস্থা? ওর নাম কি? আবু সাইদ না? আবু সাইদ। হ্যাঁ, মাশাআল্লাহ। বন্ধুরা আমরা এখন আজিজুল ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছি। এই তোমার নাম কি জানি? এই জুনাইদ, তুমি আমার চিনতে পারছো? ওর লাঠি চিনতে পারছো? ওই যে কদমের ভর্তা বানায় খাওয়াইছিলাম, মনে আছে? বন্ধুরা আমরা একটু চলে আসছি আজিজুল ভাইয়ের কোলে, আজিজুল ভাইয়ের নাতনি আর আমি, আর আমার সাথে আছে সালমান সুজিব। অনেকদিন পর চরখানপুরে আসছি, আজিজুল ভাইয়ের বাড়িতে যাচ্ছি। চলুন, সবাই অপেক্ষা করতেছে। কি অবস্থা, ভালো আছেন আপনারা? কোথায় যাচ্ছেন? আচ্ছা, আসতেছি, মাছ ধরা দেখবো। ঠিক আছে। আজিজুল ভাই কত সুন্দর, এক হাতে ব্যাগ আর এক হাতে তার নাতনিকে কোলে নিয়ে নিছে। ওদের আপনারা জানি না কোকিলের ডাক শুনতে পাচ্ছেন কিনা। ডাকার সময় যখন তাদের প্রজননের সময় হয় তখন কিন্তু কোকিল ডাকে। এই চৈত্র বৈশাখ মাসে কিন্তু কোকিলের ডাক শোনা যায় গ্রামগঞ্জে আসলে। আজিজুল ভাই বাড়িটারি তো পুরো চেঞ্জ। কই, আগে তো এরকম বেড়া টেরা ছিল না। বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম এখন আজিজুল ভাইয়ের বাড়িতে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? তো আসলে অন্য অন্য সময় আমাদের আসতে যত একটা সময় লাগতো, এখন কিন্তু তেমন সময় লাগে নাই। আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চলে আসছি। আমরা ঘাট থেকে নামার পরে কিন্তু অল্প একটু সময় ছিল নদী পার হইতে, ঠিক না আজিজুল ভাই? কতক্ষণ লাগলো নদী পার হইতে? নদী পার হইতে খুব দূর, ওখান থেকে মোটামুটি ধরেন 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট লাগলো। তারপরে এখানে মোটামুটি ধরেন 15 মিনিট। 15 মিনিট, মাত্র 25 মিনিটের মধ্যে চলে আসছি। যদি আমরা হাইটে আসতাম তাহলে আমাদের প্রায়
ঘন্টা দেড়েক সময় চলে যেত। চরের মধ্যে তো বাস করে ধরে এই বেঙ্গল টাইগার, বুনে বাঘ বা বুনে বাঘ ছাড়া তো কেউ বাস করে না। আচ্ছা, এই চর কি আছে কি? কিছুই নাই। মানে এই দেখবেন এই ধান খেত মেত এগলে, তাছাড়া গাড়ি ঘোড়া কিছুই নাই। আজুল ভাই তারপরে তো চরে থাকার একটা শান্তি আছে না? চরের শান্তি একটাই, তো যে আপনার কোনো জোর নাই, ঝামেলা নাই, ক্যাচাল নাই। মুখে আপনার মাছ দিয়ে বাজারে গেলে মুখে মাছ দিয়ে যেতে হয়েছে, আর আমার মুখে মাছও লাগেনি। যেহেতু চরের টাকার কাছে গেলে খাই নেবে। বন্ধুরা, আজিজুল ভাই বরাবরের মতো বিস্কিট চানাচুর দিয়ে আপ্যায়ন করলো। তো সব থেকে যেটা মিস করতাম বেশি, চরের ঠান্ডা পানি। এই যে দেখতে পাচ্ছেন, চরের টিউবওয়েল থেকে ঠান্ডা পানি খেলাম। সত্যি মানে আসার যেই ক্লান্ত অনুভূতিটা ছিল সেটা কিন্তু নিমেষেই দূর হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চরকানপুরের স্কুল, শহীদ মিনার। বন্ধুরা দেখতে পাচ্ছেন চরের বাচ্চারা এখানে পড়ালেখা করতেছে। এটা হচ্ছে স্কুল একটা। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে বসে আছি এটি হচ্ছে আজিজুল ভাইয়ের মাচাং। আর এখানে কিন্তু একটি কদম গাছ ছিল। আপনারা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন, কদম গাছ থেকে কদম দিয়ে ভর্তা বানানো হয়েছিল। সেই ভর্তা আমি খাইছিলাম, কুলসুম বানাই দিছিল। আজকে কিন্তু আমের ভর্তা বানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, কুলসুম আম কাটতেছে এখানে লবণ মরিচ দিয়ে। ওই সময়তে কিন্তু ছিল কুলসুম, জোনায়েত ছিল। আপনারা যদি সেই ভিডিওটি যদি দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখন সবচেয়ে দুঃখের বিষয় হলো যে কদম গাছটি যেখানে ছিল, কদম গাছটি কিন্তু এখানে নাই। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন হয়তো বা আপনাদের শৈশবের কথা মনে পড়তেছে, যে শৈশবে আপনারা এরকম গাছ থেকে আম পেড়ে এরকম লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন। হয়তো বা এখন আপনারা সেই দিনগুলো মিস করতেছেন। আমিও মিস করি মাঝে মধ্যে। মুহূর্ত উপভোগ করার জন্য আমি চলে আসি। তো সেরকম একটি মুহূর্ত এখন আমি আমার সামনে নিয়ে বসে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন বাঁশঝাড়ের নিচে একটি মাচার উপরে বসে আমের ভর্তা বানিয়ে খাওয়ার যে অনুভূতি, সেটা আসলে অন্যরকম। বিসমিল্লাহ। ও বান্ধবীরা, আরেক বান্ধবী আমার নিচে গেলেছে রে। এ বেটা তুই খাবি? আমাকে ছাগল আমার ভর্তা খাবো। নে আমার ভর্তা খা। জাল আছে রে, জাল আছে মেয়ে। বন্ধুরা, আগে যখন আমরা আজিজুল ভাই বাড়িতে আসছিলাম, বাড়ির কিন্তু অন্যরকম ছিল। এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভাই, আপনার বাড়ির তো অনেক কিছু চেঞ্জ দেখতেছি, কারণ কি? নাই মাঠে দেখিলেন না, আচ্ছা, এখন টিন কিনে এখন খালি করা। কদম গাছটা কিভাবে মারা গেল? এমনি মরে গেছে, গরু তো মূর্তি দিতেছে এমনি মরে গেছে। আচ্ছা, তো এখানে কিন্তু অনেক সুন্দর একটি ছায়া দিত এই কদম গাছ। কদম গাছ কাটে রাখছেন না? কাটে রেখে দিয়েছি, বাটাম করবো। তো এখানে কিন্তু অনেক সুন্দর ছায়া দিত সেই কদম গাছটি। এখানে বসে কিন্তু আমরা অনেক আড্ডা দিতাম। আর যারা আসতো সবাই কিন্তু এই কদম গাছের নিচেই বসতো। এখন কিন্তু মোটামুটি এখানে অনেক রোদ আছে, বসা যায় না। দেখেন বাঁশঝাড়ের ছায়াতে অত একটা বসা যায় না। আজিজুল ভাই, আপনার নতুন বাড়িতে যাবেন কবে একটু বলেন তো? যাও, ওখানে যাওয়া আমার হবে কিনা ঠিক নাই, কিন্তু আমাকে ওখানে গেলে তারা এগুলা তার পাবো না। কোনগুলো একটু বলেন? এই যে আপনারা যাচ্ছেন এগুলা হবে ওখানে। আচ্ছা, তার মানে ওখানে গেলে তার এগুলা তার হবে না। আপনি কি চরে থেকে যেতে চাইছেন? আমি চরই থাকবো, ওখানে যাচ্ছেন মাটিটা কিনা আছে থাক। বন্ধুরা, আসলে আপনারা বুঝতে পারতেছেন আজিজুল ভাই আসলে কি বলতে যাচ্ছে। মানুষের প্রতি যে ভালোবাসা, যে ভালো লাগা, সেটি কিন্তু আজিজুল ভাই মিস করবে। সে কারণে আজিজুল ভাই চাচ্ছে যে এখানেই থেকে যেতে। অনেক মানুষ এখানে আসে, যেগুলো যদি শহরে চলে যায় তখন কিন্তু গ্রামে আসার যে ইচ্ছা সেটি কিন্তু থাকবে না। সে কারণে আজিজুল ভাই চাচ্ছে যে এখানেই থেকে যেতে। আজিজুল ভাইয়ের মন মানসিকতা কতটা সুন্দর। আজিজুল ভাই, আপনি একটু বলেন তো, আসলে শহরে গেলে তো অনেক সুন্দর জীবনযাপন করতে পারতেন। শহরে গেলে জীবনযাপন করতে পারবো, কিন্তু আর সময় তো নাই ভাই। টাইমও শেষে গেলে বিটি মাটির সাথে বিয়ে দিয়ে এখানকে দিয়ে দেবো। আর কি আছে ওখানে গেলে তার এই বয়সে ধরেন যার নাইটের তলে নিয়ে তোর অটোমেটিক চালাতে পারবো না। অটোমেটিক চালাতে তখন চাকার মধ্যে মাথা ঢুকে গেলে যাই ব্যাপার হয়ে গেলো কাজ। আর এখানে ধরেন টুকটাক দুটা গম টম হাবি যাবে, দুটো মশলা করবো, আল্লাহ দিন আল্লাহ চলে যাবে, মেলা নিরিবিরি থাকবো, ভালো থাকবে। তো আমরাও চাই যে আজিজুল ভাই সাধারণ জীবনযাপন করুক। আসলে এটার মধ্যে অনেক আনন্দ আছে, অনেক মজা আছে, অনেক কিছু লুকিয়ে আছে। তো নিরাপদ জীবনযাপন আমি মনে করি যে এই চরের জীবনযাপন। কারণ শহরে গেলে অনেক ধরনের হয়রানি, অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা চাই আজিজুল ভাই সুন্দরভাবে জীবনযাপন করুক। তবে
অনেকেই ভাবতেছেন যে আজিজুল ভাই যদি শহরে যায় তাহলে অন্যরকম একটি জীবনযাপন করতে পারবে, কিন্তু আসলে খোলা মাঠের যে স্নিগ্ধ বাতাস কিন্তু এখানে শরীরে এসে সরাসরি লাগে, তখন কিন্তু অট্টালিকার ভিড়ে কিন্তু এই বাতাস আর এই শান্তি কিন্তু সেখানে আর খুঁজে পাওয়া যাবে না। তো আমরাও চাই এখানে এসে আমরা সেই অনুভূতি এবং একটু শান্তিতে এখানে মুহূর্ত কাটানোর জন্য। তো আজিজুল ভাই চলেন আমরা একটু ঘুরে দেখি চটটা, অনেকদিন পরে আসছি। দেখেন এই ধান আবার চলেন একটু সামনে যাই দেখি। না, ওদিকে যাবো না, ওদিকে গেলে ভিডিও ঝামেলা করবে, দরকার নাই। মনে হচ্ছে আপনি দণ্ডা ধরে আটকে রাখলেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন চরের লালন পালন করা গরু। এটা আসলে আজিজুল ভাই এটার মাংস তো অনেক স্বাদ হইব না? স্বাদ হবে মানে আসলে তো বাছুর গরু না। দেখতে পাচ্ছেন পিওর একদম। যারা কুরবানির জন্য গরু নিতে চান তারা কিন্তু এখান থেকে এসে নিতে পারেন। বন্ধুরা আজিজুল ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তরতাজা ক্ষেত থেকে উঠানো, কয়েকদিন আগে উঠাইছে, এগুলো রোদে শুকানো হচ্ছে। এগুলা দিয়ে আটা ভাঙানোর পর রুটি খাওয়ার যে একটা স্বাদ, সেটা আসলে তাও আবার মাটির চুলায় যখন রুটি বানানো হয়। তো এই হচ্ছে আজিজুল ভাইয়ের আব্বা, আর এই হচ্ছে আজিজুল ভাইয়ের আম্মা। সৌদি আরবে ছিল, চলে গম আসলো, গন্ডগোলের শুকাচ্ছে। লেগে চলে এলো। গম শুকাচ্ছে দেখতে পাচ্ছেন। আজ মোটামুটি 5-6 দিন হলো নাকি আসা হয় না কদিন। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ গ্রামের কত সুন্দর পরিবেশ, গরুগুলো কিভাবে রোদের ভিতরে এই শুয়ে এক আছে, হাত পোয়া হলেই হবে। প্রকৃতির কত সুন্দর গ্রামের দেখি আমি দৃশ্য। এখানে এদিকে দেখতে পাইছি। বন্ধুরা প্রচণ্ড রোদে আম গাছের নিচে আশ্রয় নিলাম। আর আপনারা চরখানপুরে আসলে দেখতে পারবেন যে এরকম হাত দিলেই আম হাতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আম চলে আসছে। আপনাদের একটা বিষয় দেখাই, দেখেন একটা তুমি তো লস করে দিলা। একটা ঝোরের মধ্যে কতগুলো আম হয়েছে দেখেন। মাশাআল্লাহ গো। এই যে মাশাআল্লাহ, একটু কাছে নিয়ে আসো, দেখেন একটা ঝোরের মধ্যে কতগুলো আম। আজিজুল ভাই আসার পরে তো দেখলাম যে আপনাদের এলাকায় গাছের মধ্যে প্রচুর আম, এগুলো কি আগে থেকে হয় এরকম আম? না, আগে খুব কম ছিল, এখন মানে একটু বেশি হয়েছে। মাটির নিচে পড়ে আছে, আপনাদেরকে একটু দেখাই যদি। এই যে দেখেন কত আম পড়ে আছে, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যে শৈশবে ফিরে গেছি, যে ছোটবেলায় কিন্তু আমি অনেক আম কুড়াতাম এভাবে, ছোট ছোট আম। তো আম কুড়ানোর পরে যখন এই যে কষ সহ আমের যখন কামড় দিতাম, তখন কিন্তু কষ লাগে এখানে গাটা হয়ে যেত। তো সেই কথাই কিন্তু মনে পড়তেছে এখন। মাশাআল্লাহ দেখুন গ্রামের প্রকৃতিতে কি সুন্দর করে ছাগলগুলো শুয়ে আছে। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়ানো আছি ভারত বাংলাদেশ একদম সীমান্তের পাশে। আমার এই যে আজিজুল ভাই যেখানে দাঁড়ায় আছে এটা হচ্ছে ভারত, আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশ। তো আমাদের এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বাংলাদেশের, তারা কিন্তু বাংলাদেশি রয়েছে। আজিজুল ভাই আপনি এখন কই দাঁড়ানো আছেন? এখন আমি ভারত ইন্ডিয়ার ভিতরে মুর্শিদাবাদ জেলা। ইন্ডিয়ার মুর্শিদাবাদে দাঁড়ানো আছেন না? আর আমি কোথায় দাঁড়ানো আছি? আপনি আছেন বাংলাদেশে। বন্ধুরা আসলে আমি যে এখন চরখানপুরে দাঁড়ানো আছি, আমি যখন বাইরে ছিলাম তখন ভাবতাম যে আসলে আবার চরখানপুরে আসতে পারবো কিনা, আজিজুল ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারবো কিনা, ভিডিও বানাতে পারবো কিনা, আমার অনেক ধরনের চিন্তা ভাবনা কাজ করতো। আলহামদুলিল্লাহ ইচ্ছা ছিল যে আমি আবার দেশে আসবো, আজিজুল ভাইয়ের বাড়িতে আসবো, আবার ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমি এখন সেই জায়গাতেই আছি। এই অঞ্চলটা কেন অবহেলিত তার একটি কারণ হচ্ছে, দেখেন পুরো চরখানপুর আমাদের রাজশাহী শহর বা বাংলাদেশের সাথে কোনো সংযুক্ত নাই। এটা পদ্মা নদী দ্বারা বিচ্ছিন্ন একটি জায়গা, যেটি ভারতের সাথে সংযুক্ত। ভারত তো এখানে আইসা আমাদের বাংলাদেশকে উন্নত করবে না। আমাদের বাংলাদেশ থেকে যে এই জায়গাটা উন্নত করবে সেটাও করার মতো না, কারণ সামনে পদ্মা নদী, বিশাল একটি পদ্মা নদীর অংশ রয়েছে, যার কারণে এই অল্প একটু জায়গা উন্নত করা সম্ভব হচ্ছে না। অসুস্থ মানুষ থাকে, ঠিক না আজিজুল ভাই? অনেক সময় অসুস্থ মানুষ থাকে বা অনেক প্রেগনেন্ট মা বোনরা থাকে, তো তারা কিন্তু চাইলেই কিন্তু সহজে যেতে পারে না। তবে আপনাদের আরেকটা বিষয় দেখাই, গ্রাম অঞ্চলে চর অঞ্চলে আসলে কিন্তু একটা জিনিস বেশি দেখা যায়, সেটা হচ্ছে এই যে দেখেন গরুর গোবর দিয়ে এরকম, এটা কি বলে? লাকড়ি, নন্দা বলে, আমাদের এখানে নুন্দা বলে, আর অন্যান্য জায়গায় গুড়া বলে। তো এই বিষয়টা কিন্তু খুবই ভালো লাগে যে আসলে অনেকে বলে যে কাবাবের মতো দেখতে, কিন্তু আসলে এটা কাবাব না, এটা হচ্ছে গরুর গোবর দিয়ে মাংস বানানো, দিয়ে না, গোবর, গরুর গোবর দিয়ে বানানো হয়। তো এই বিষয়টা কিন্তু ভালো লাগে, গ্রামীণ যেই ইতিহাস ঐতিহ্য আছে তার সাথে কিন্তু এটি জড়িয়ে আছে অনেক বছর ধরে, অনেক দিন ধরে। তো আসলে দেখেন কোকিল ডাকতেছে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে কোকিল ডাকতেছে। কোকিল আসলে ডাকে কখন? কোকিল ডাকে হচ্ছে আমার সময় চৈত্র বৈশাখ মাসে যখন গাছে আম থাকে তখন। আর ডাকার একটি কারণ, কোকিল হচ্ছে তার পুরুষ সঙ্গীকে খোঁজে। কিছুদিন পরে বাংলার নববর্ষ শুরু হবে। বন্ধুরা এখন আমি যেই জায়গাতে বসা আছি, আমার উপরে দেখতে পাচ্ছেন আম গাছ, পাশে কোকিল ডাকতেছে, কোকিলের ডাক আপনারা শুনতেছেন। আর আমার পাশে বসা আছে আজিজুল ভাই, আর আমার ঠিক সামনে
ভারত। আপনারা একবার চিন্তা করেন যে এখন কতটা সুন্দর মুহূর্তে আমি বসে আছি। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন, অনেক ভালোভাবে থাকতে পারেন, অনেক ভালো বাড়িতে থাকতে পারেন, কিন্তু এবং এরকম সুন্দর ফিল এবং সুন্দর মুহূর্ত আপনি আর কোথাও পাবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখেন আমার পাশে কোকিল ডাকতেছে। বন্ধুরা একটু আজিজুল ভাইয়ের কাছে অনুভূতিটা জানতে চাই যে আজিজুল ভাই তো সবসময় চরের মানুষ, চরে থাকে। আজিজুল ভাই আপনার কাছে কেমন লাগে বিষয়গুলো একটু বলেন আমার তো। চরের মধ্যে আমাদেরকে ভালো লাগে ভাই, মানে কিসের লেগে যে বান্দরবনে গেছি, চিটাগাং গেছি, তো আপনার এই ফ্যান মাথার উপর দুটো ফ্যান চলছে ভাই, পিঠের তলে ঘেমে গেছে। মাথার উপর ফ্যান চলছে কিন্তু এদিকে ভাই ওই চিতে শুয়ে আছে, পিঠের তল ভাই ঘেমে গেছে। আর আমাদের এখানে একবার মুক্ত বাতাস, মানে নিরিবিরি, মানে আপনার এমনকি যে এরকম যদি আম তলা দিতে বসেন তো শরীরটা আপনার ক্লান্ত হয়ে যাবে একবারে, এত সুন্দর জায়গা। মানে আপনার যতই রোদ পড়ুক এরকম আমতলাতে আসলেন আপনার সব কিছু শেষ। বন্ধুরা এই মুহূর্তে বাংলার চৈত্র মাস চলতেছে, গাছে গাছে কাঁচা আম, কিছুদিন পরেই বৈশাখ শুরু হবে, গাছে গাছে আম পেকে লাল হয়ে থাকবে, হলুদ হয়ে থাকবে। সেই মুহূর্তগুলো আসলে গ্রাম বাংলার যে সৌন্দর্য তখন কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রকৃতির মাঝে হচ্ছে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, যেটা আসলে প্রকৃতির মাঝে আসলেই অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন। বন্ধুরা আজিজুল ভাইকে বললাম যে আজিজুল ভাই চরে আসছি, গরুর দুধ খেতে হবে। আজিজুল ভাই বলতেছে যে এখন দুপুরের সময়, এখন দুধ পাওয়া যাবে না। তারপরে বললাম যে দুধ খাইতেই হবে, আপনি যেভাবে হোক খুঁজে বের করেন। তো এখন আমরা খুঁজতেছি, দেখি কোথায় আছে, কোন বাড়িতে গাভী আছে। চলেন, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রামের সৌন্দর্য। পাশে মুসুরি শুকানো হচ্ছে, মাটির ঘর, মাটির আসবাবপত্র। তো এগুলা দেখতে আসলে মন জুড়িয়ে যায়। দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর বসবাস। এই যে মসুর শুকানো দেওয়া আছে, এগুলো মসুর শুকানো আছে। যাক, ভাগ্য ভালো। অবশেষে আমরা পেলাম, অবশেষে আমরা আজিজুল ভাই অবশেষে দুধ পাওয়া গেছে। হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আমি তো আছে, জানি যে কোন জায়গায় না পাইলে আর যদি এতটুকু থাকে তাহলে এতটুকু পাবো আমি। আচ্ছা ঠিক আছে, এটা খালা, আপনার খালা। মাশাআল্লাহ। বন্ধুরা অবশেষে আমরা আজিজুল ভাইয়ের খালার বাড়িতে এসে দুধের সন্ধান পেলাম। তো এই যে খালা, এটা কি মুসুরির ডাল? টাকা দিছি আমরা। এগুলা কি গম? বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন গম, এগুলা উঠানো হয়েছে, শুকানো হচ্ছে, মাপা হচ্ছে, এগুলো বিক্রি করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে মাটির মাটির চুলা, এই যে এটা হলো মেশিন। এটা কি আজিজ ভাই মুসুর ডাল ভাঙানোর জন্য? মাটির প্রাকৃতিক মেশিন। এই দেখেন ডাল হয়ে আছে, দেখছেন কি সুন্দর ডাল। এটা থেকে ভেঙে আমাদেরকে সেই ঢাকা শহরে বিক্রি করা ওনাদের কি সিস্টেম। গ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, পাথর এটা কিন্তু মাটিতে তৈরি করানো পাথরের একটা জিনিস। যাও, যাও। বন্ধুরা আমরা এই যে দুধ পাইছি, মাশাআল্লাহ। আহ, দেশি গরুর দুধ দেখুন, মাশাআল্লাহ। খাও খাও ভাই। জাল দেওয়া, এটা খাইয়ে ফেলতে হবে। হ্যাঁ খাও খাও। মানে বন্ধুরা ভাবছিলাম যে আজিজুলকে বলছিলাম যে গাভী থেকে দুধ দোয়ানো হবে, সেই দুধ জাল দেওয়া হবে, তারপরে খাবো। তো সেটা হলো না, খুঁজতে খুঁজতে এক বাড়িতে জাল দেওয়া, একদম সবকিছু রেডি করা দুধ পেলাম আজিজুল ভাইয়ের খালার বাড়িতে। আজিজুল ভাই খালার বাড়িতে এসে পেলাম এই যে দুধ। দেখেন খাঁটি গরুর দুধ, দেখছেন কত সুন্দর মালাই। বন্ধুরা এই দুধ আপনি শহরে পাবেন না, আপনাকে চরে আসতে হবে বা কোনো গ্রামে যেতে হবে, তারপরে আপনি এরকম দুধের স্বাদ নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পাশে মুসুর শুকানো হচ্ছে। গ্রামের মানুষ মুসুর কিভাবে ভাঙায় আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ভাঙানোর মেশিন। পাথর আজিজুল ভাই এটা দিয়ে কি মুসুর ভাঙায় না? মসুর, গম, খেসারি, বুট, মটর যা আছে সব যা করবেন তাই। প্রাকৃতিক ভাবে এখানে মসুর ভাঙানো হয়। গ্রামের পথে হেঁটে এভাবে কিন্তু আইসক্রিম বিক্রি করতেছে। ভাই আপনি কতদিন ধরে এভাবে আইসক্রিম বিক্রি করতেছেন? 15-20 দিন থেকে। 15-20 দিন। প্রতিদিন কতগুলো আইসক্রিম বিক্রি করে? প্রতিদিন গেলে আপনার 200-250। 200-250 চরের মধ্যেই? কেমন লাগে এরকম চরের মধ্যে আইসক্রিম বিক্রি করে? খুব খারাপই লাগে, তারপরে বেশি করতে যাবেন না এটা বিক্রির জন্য। আচ্ছা, কি কি দিয়ে বিক্রি করে? আগে তো চাল ডান দিয়ে বিক্রি করে, সবকিছু চাল, ঢাল, গম, খেসারি, মুসরি, কালা, কিছু দিয়ে। ভুট্টা। আহারে শৈশব। বন্ধুরা দেখেন এই হচ্ছে সেই শৈশব।
আসলে আমরা যারা বড় হয়ে গেছি বা দূর দূরান্তে থাকি, গ্রাম থেকে অনেক দূরে থাকি, তারাই আসলে জানি যে এই সময়টা কত মিস করি বা এই সময়টা কত সুন্দর একটা মুহূর্ত ছিল। তো দেখেন চুচু 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 হ্যাঁ রে, সালমান সুজিব ধরো, ওই ঝরে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক বাইকের মধ্যে 4 জন উঠছি, পাশে হচ্ছে আফজল ভাইয়ের ঘর। বন্ধুরা আমরা এখন অনেকদিন পর চরখানপুরে আসছিলাম, সবকিছু আগের মতোই আছে, অনেক ভালো লাগলো এসে। বরাবরের মতো বিদায় নিতে হবে, তাই আমরা বিদায় নিচ্ছি এখন। বন্ধুরা চরখানপুরকে পিছনে ফেলে এখন আমরা যাচ্ছি রাজশাহী শহরের উদ্দেশ্যে। তো আমরা যেই সাঁকো দিয়ে চরখানপুরে ঢুকেছিলাম, এখন সেই সাঁকো পায়ে হেঁটে পার হচ্ছি। চরের মানুষ এই সাঁকো দিয়ে, এই ছোট্ট একটি নদীর মতো এটা পার হয়, এপার থেকে পার হয়ে চরখানপুর আর এপার থেকে পার হয়ে রাজশাহী শহরে। এভাবেই তাদের যাতায়াত করতে হয় দৈনন্দিন। ঠিক আছে, অনেক কষ্ট দিলাম। টাকাটা যায় কল টল দিয়েন ভাই। হ্যাঁ, টাকা কল দিব। কুমিল্লায় আপনি ফ্রি হয়ে আবার জানান, ঠিক আছে? আচ্ছা, পরে কুমিল্লা ঘুরামো আপনারে। ভাই জায়গায় কষ্ট দিয়ে গেলাম ভাই, কিসের কষ্ট, এটা আরো আনন্দ। কি বলে দোয়া করবেন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এক সময় আপনাদের এই চর উন্নত হবে। বন্ধুরা পিছনে আজিজুল ভাইকে রেখে চলে যাচ্ছি। তো বরাবরের মতোই বিদায় নেওয়াটা খুবই কষ্ট হয় সবসময়। তো এখনও খারাপ লাগতেছে, আজিজুল ভাইকে বিদায় দিয়ে যাচ্ছে। আবার কবে আসি জানি না। তো পিছনে দেখতে পাচ্ছেন চরের অনেক মানুষজন এখানে বসে আছে, আমাদেরকে বিদায় দিতে আসলো। তবে সব থেকে মজার বিষয় হলো চরে কিন্তু আমরা এর আগে এরকম এত পরিমাণ ধান চাষ আমরা দেখি নাই। তবে ইদানিংয়ে অনেক ধান চাষ হইতেছে, ঠিক না ভাই? এর আগে এরকম ধান চাষ হইতো? কম হইতো। তো দিন দিন যত বেশি ফসলের চাষাবাদ হবে, চরের উন্নত তত বেশি হতে থাকবে।